মন্ত্রী বলেছিলেন, কিন্তু ডিএমটিসিএল থেকেই আমরা এই দুটা তথ্য পেলাম। আজকে যে তথ্য পেলাম যে 20 লাখ টাকায় ঠিক হয়ে গেছে, আর তখন তারাই ওই 25 তারিখে বলছিল যে 100 কোটি টাকা লাগবে এই কাজীপাড়া স্টেশনটা শুধু ঠিক করার জন্য। মানে একটি জুলাইয়ের তথ্য আর একটা সেপ্টেম্বরের তথ্য, জাস্ট 1 মাসের ব্যবধানে একটি সরকারি প্রতিষ্ঠান কেমন করে এই ধরনের তথ্য দেয়? এটা কি করে সম্ভব? এটা হচ্ছে ওই যে বাটোয়ারা নেবার ভিক্ষুকের সংখ্যা কমে গেছে। মানে আপনি 100 জনের খাবার রান্না করে নিয়ে আসছিলেন, 1000 জন দাঁড়াইছিল আর কি লাইনে। সাডেনলি দেখলেন যে ওখানে একটা আগুন লেগে গেছে, ভয়ে সবাই ভেঙে গেছে। তা আপনার 100 জনের পাতিল থেকে এখন লোক 50 জনে নেমে আছে। তাহলে আপনি যে পরিমাণ খাবার নিয়ে আসছিলেন আপনি তো বাড়াই দিতে পারবেন। এখন যেটা হয়েছে, লাইনে চোরের যে তালিকাটা ছিল ওই চোরের তালিকাটা কমে গেছে আর কি। তো এইটা তো শুধু ছোট একটা বিষয় বললেন আর কি, মানে এটা তো এভরিওয়্যার। আমাদের দলের আহ্বায়ক হচ্ছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন এক সময়, 6টা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমাদের এখন ট্যাক্স আসে হচ্ছে বছরে রেভিনিউ কালেকশন 3,25,000 কোটি টাকার মতো। বলতেছে ন্যূনতম কারেন্ট স্ট্রাকচারটা বজায় রেখে আপনি নতুন কোনো ট্যাক্স পেয়ারও যোগ করবার দরকার নাই, তাতেই এটা 10 গুণ বাড়ানো সম্ভব। তাহলে দেখেন আমার বাজেট কত, 8 লক্ষ কোটি টাকা অ্যারাউন্ড। তো 8 লক্ষ কোটি টাকার ভিতরে বাকি টাকা আমাকে ঋণ করতে হচ্ছে। তা আমি যদি 3,25,000 কোটি টাকাকে 10 গুণে উন্নীত করতে পারি, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার 32-33 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। ইনফ্যাক্ট আমি আরো মেগা স্কেলে বাজেট করতে পারবো আমার ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। সেটা করতে পারছি না কেন? তো এই যে জায়গাগুলো বাংলাদেশের মানে মৌলিক জায়গা, যে টাকাটাকে কেউ মালিকানা মনে করে না। ওই যে আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি কেন বারবার, যে দেশটাকে কেউ নিজের মনে করে না। টাকা যে অনেক আছে সেটা কিন্তু বোঝা যায়। একজন পিওনের ধরেন 400 কোটি টাকা, একজন মন্ত্রীর, বিগত মন্ত্রীর শুধু বাড়ি আছে 3,800 কোটি টাকার, মানে টাকার হিসেবে। একজন বিনিয়োগ উপদেষ্টা শুধু ব্যাংক লোনই আছে 39,800 কোটি টাকার বেশি। একদম নিচ থেকে উপর পর্যন্ত আসলে এত টাকা, অনেক টাকা। এসবের বেশিরভাগই এখন দেশের বাইরে। তো উপদেষ্টার পাচার করার টাকা এর মধ্যে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কেমন করে সম্ভব পাচার হওয়া টাকাকে আসলে ফেরত আনা সম্ভব? এটা ডিফিকাল্ট হবে। বেশ কিছু কনভেনশন আছে, আপনার সুইফট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং আইন আছে, কনভেনশন আছে। এবং আপনার মনে থাকার কথা যে গত বছর সুইজারল্যান্ডের ব্যাপারে অনেকগুলো অভিযোগ আসছিল যে সুইচ অ্যাকাউন্টসে আমাদের বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ বাড়ছে, সংখ্যা বাড়ছে বছরে বছরে। এটা তখন সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডার যিনি মহিলা ছিলেন উনি বলেছেন যে আমরা বাংলাদেশ সরকারকে বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা ইন্টারন্যাশনাল যে মানি লন্ডারিং ট্রিটিগুলো আছে এগুলো আপনারা সাইন করেন। সাইন করলে তখন আমরা তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো যে টাকাটা কিভাবে গেছে। ট্রেইল তো, এটা তো এমন না যে আমি গ্লাসে করে পানি নিয়ে গেলাম, লাগেজে করে কাপড় নিয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম না। এই পরিমাণ টাকার একটা ইলেকট্রনিক ট্রেইল আছে। এই ট্রেইলটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো, আইডেন্টিফিকেশন শেয়ার করতে পারবো, টাকার সোর্স শেয়ার করতে পারবো। কিন্তু বাংলাদেশ সরকার মানি লন্ডারিং রিলেটেড কোনো ট্রিটি কনভেনশন সাইন করতে রাজি হচ্ছে না, এটা সে পাবলিকলি বলেছে। তো সে বলছে যে এইটা যদি আপনি না করেন কিভাবে করবে? এখনও তো সরকার করবে। প্রবলেম হচ্ছে যে অফশোর অ্যাকাউন্টে মানে টাকাটা যায় কিভাবে? আপনি তো হয়তো এই যে সাইফুজ্জামান জাভেদকে নিয়ে যে আল জাজিরা রিপোর্টটা করেছে, সে কিন্তু ওখানে বলেছে যে আমার টাকাগুলো আমি ইংল্যান্ডে কিভাবে এনেছি, আমার একটা দুবাই এন্টারপ্রাইজ আছে, তো টাকাটা দুবাইতে কিভাবে গেছে টাকাটা। এবং সে ইঙ্গিত দিয়েছে যে চায়না থেকে $100 মিলিয়ন কিভাবে ক্যাশে ট্রান্সফার করে এনে দুবাইতে ট্রান্সফার করা যাবে অথবা লন্ডনে নেওয়া যাবে, এমন মানুষও তিনি চেনেন। তিনি বলেছেন আরেকজন চাইনিজ ক্লায়েন্টকে। তো তাহলে এই যেটা হচ্ছে এটার প্রসেসটা কি? এই প্রসেসটা আপনি তখনই জানবেন যখন আপনি ওই ট্রিটিগুলোতে সাইন করবেন। এখন বাংলাদেশ সরকার এটা করবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও ট্রেইল করতে হবে। আমার দেশের যে ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেল, মানে 107 না 110 মিলিয়ন ডলারের মতো, সেটা নিয়েও আমরা দেখি নাই যে এখন পর্যন্ত খুব সিরিয়াস ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। অতএব এখানে দুইটা কাজ জরুরি, একটা হচ্ছে আমাদের সাইড থেকে, আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টনারশিপ দরকার। কোথায় কোথায় মানি লন্ডারিং হচ্ছে, কোথায় কোথায় টাকা হোয়াইটেনিং করা হচ্ছে অফশোর অ্যাকাউন্টে এবং মানি
চুরি করা নিয়ে কিন্তু পশ্চিমা দেশগুলো যথেষ্ট বিপদের মধ্যে আছে। তারা এই ট্যাক্স ইভেশন, মানি লন্ডারিং হ্যান্ডেল করতে পারছে না। আপনার বিভিন্ন ট্যাক্স হ্যাভেন আছে, আপনাদের পানামা পেপারসের কথা জানেন, তারপরে হচ্ছে মোনাকো আইল্যান্ডের পেপারসের কথা জানেন, সলোমন আইল্যান্ডের পেপারের কথা জানেন। এখানে কিন্তু বারবার আসছে যে সালমান এফ রহমান এবং তার ফ্যামিলিজ, বিভিন্ন ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, এই ট্রাস্ট হোল্ডিংয়ে আবার ট্রাস্টি আছে। ওই দেশের আইনগুলো আবার কোনো ট্রাস্টির নাম কনফিডেন্সিয়াল ইনফরমেশন হবার কারণে কোর্টের কাছেও বলতে বাধ্য নন। তো আপনার চ্যালেঞ্জগুলো কিন্তু শুধু ডোমেস্টিক লতে না, ইন্টারন্যাশনালি যে দেশগুলো এখানে ইনভলভ তাদের কোঅপারেশনটাও জরুরি, এবং পশ্চিমা দেশগুলো থেকে টাকা ফেরায় নিয়ে আসার হিস্টোরিক এক্সাম্পল খুব কম। তাহলে তো আশাও কম।